أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। الحمد لله। আমরা বেসিক আইটি কোর্সের আজকে 12তম ক্লাসে আছি। তার মানে আজকের পর আমরা আর 3টা ক্লাস করব বেসিক আইটি কোর্সের। তো আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটাকে আমরা বলতেছি মাস্টারিং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মানে এই ক্লাসই আপনার পাওয়ার পয়েন্টের জন্য যথেষ্ট, আর আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে একটা ক্লাসই পাবো। তো সেই জায়গা থেকে আমরা আজকে পাওয়ার পয়েন্টের একটু ডিটেলস জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু আজকের ভিতরে জানা যায়। এবং আজকের ক্লাসের পর যেহেতু পাওয়ার পয়েন্টের আমরা কোনো ক্লাস পাবো না, আপনাদের জায়গা থেকে প্র্যাকটিসটা একটু ভালোভাবে করতে হবে। তবে আরো যেহেতু আমাদের 3টা ক্লাস আছে, সেখানে পাওয়ার পয়েন্ট নিয়ে আপনারা যদি কোনো ঝামেলায় পড়েন বা বুঝতে পারতেছেন না এমন কিছু হয়, তাহলে আমরা সেখানে আপনাদের এই প্রশ্নগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। ওকে। তো প্রথম যে বিষয়টা আসে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্ট জিনিসটা কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই যে মাইক্রোসফট অফিস প্যাকেজেরই একটা সফটওয়্যার। তো পাওয়ার পয়েন্ট দিয়ে মূলত আমরা যে কাজ করি সেটা হচ্ছে বিভিন্ন প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করি। ধরেন যে আপনি একটা বক্তব্য দিবেন, টপিক হচ্ছে আহ সূরা তওবা। সূরা তওবার উপর আপনি একটা বক্তব্য দিবেন। তো এই বক্তব্যটা যাতে গুছালো হয়, এলোমেলো না হয়, একটা পয়েন্ট থেকে শুরু হয় এবং ধাপে ধাপে এই আলোচনাটা ঠিকঠাক মতো যায়, এর জন্য আপনি যদি একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে ফেলেন, তাহলে বক্তব্যটা আপনি লিনিয়ার, একেবারে স্টেপ বাই স্টেপ ফরম্যাটে আপনি আগায় নিয়ে যেতে পারবেন। পাশাপাশি এই স্লাইডটা যদি আপনি প্রেজেন্টেশন দিতে পারেন, মানে অডিয়েন্সকে দেখাইতে পারেন, তাহলে আরেকটা সুবিধা হচ্ছে আহ, আপনার এই প্রেজেন্টেশনের ভিতরে সুন্দর সুন্দর গ্রাফিক্যাল এলিমেন্ট ইউজ করেন, অথবা রিলেভেন্ট আপনি হচ্ছে কিছু ছবি ইউজ করতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন। তো এসব ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে অডিয়েন্স থাকবে তারা খুব সুন্দরভাবে এই জিনিসটা বুঝতে পারবে। কোনো কিছু দেখে তারপরে শেখা, আরেকটা হচ্ছে না দেখে আপনার বক্তব্য শুনে সেটাকে বুঝে নেওয়া। দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। তো মূলত পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা সেই প্রেজেন্টেশনের স্লাইডটাই তৈরি করব এবং এই স্লাইডগুলো আমরা যখন বক্তব্য দিব তখন হচ্ছে এটাকে প্রেজেন্ট করে তারপরে কথাগুলো বলবো। ওকে। তো প্রেজেন্টেশন স্লাইড মূলত আমাদের উদ্দেশ্য। এর বাহিরেও পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু আমরা চমৎকার সব কাজ করতে পারি। আপনি ডিজাইনের কাজ পাওয়ার পয়েন্ট দিয়ে টুকটাক করতে পারেন। তারপরে আপনি হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে টুকটাক ছোটখাটো অ্যানিমেটেড ভিডিও যদি বানাইতে চান, সেইগুলোও করার সুযোগ আছে। আপনি সুন্দর একটা সিভি ডিজাইন করবেন পাওয়ার পয়েন্টে, সেটা সুযোগ আছে। হ্যাঁ। তো অনেক কিছুই করার সুযোগ আছে, কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে স্পেশালি আমরা যেটা করি, প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করি। ওকে। তো চলেন আমরা পাওয়ার পয়েন্টে ঢুকে যাই। এটা যেহেতু মাইক্রোসফট অফিসের একটা প্যাকেজ অন্তর্ভুক্ত সফটওয়্যার, এই কারণে মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকলেই আপনি পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে। তো পাওয়ার পয়েন্টে আমি ক্লিক করলাম। এই পাওয়ার পয়েন্টটা দেখেন ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। প্রথমে হচ্ছে আপনার আগের কাজগুলা হচ্ছে এখানে চলে আসছে। এখান থেকে আপনি যখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার একটু back দিই আমরা, এটা আটকে আসছে। তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলে আপনার হচ্ছে এই যে এই জায়গাতে নিয়ে আসছে, একেবারে ফাঁকা একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা থেকে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। তো প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেসের সাথে একটু পরিচিত হওয়া দরকার, যে পাওয়ার পয়েন্টের কোথায় কি আছে। দেখেন মাইক্রোসফট অফিস প্যাকেজের যে সফটওয়্যার গুলো আছে, মূলত স্ট্রাকচার গুলো কিন্তু সবই কাছাকাছি। যেমন উপরে আমার হচ্ছে যে মেনু আছে, হ্যাঁ, তারপরে এখানে এটার আন্ডার অনেকগুলো টুলস আছে। এখানে সুন্দর একটা বড় পেজ আছে, এখানে স্ক্রল করে জুম ইন জুম আউট করা যায়। এই জিনিসগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যেমন দেখে আসছে, এক্সেলেও তেমন দেখে আসছে।
হ্যাঁ, পাওয়ার পয়েন্টও একই সিস্টেম। এইখানে এই সেটআপটা তো একটু ডিফারেন্ট আছে। মাইক্রোসফট ওয়ার্ডে একটা সিঙ্গেল পেজ দেখতে পারছিলাম, এইখানে এসে সিঙ্গেল পেজের পাশাপাশি এটার থাম্বনেইল দেখা যাচ্ছে। এখানে পুরো ছবিটার একটা শর্ট ছোট একটা ছবি দেখা যায় আর কি। পুরো ছবি বলতে পুরো যে পেজটা আছে সেই পেজের। ওকে, তো এখানে আমরা শুরু থেকেই শুরু করব। ধরেন যে আমরা একেবারে কিছুই জানি না পাওয়ার পয়েন্টের, সেই জায়গা থেকে শুরু করব যে আমাদের মৌলিক কোন জিনিসগুলো জানা দরকার সেই বিষয় থেকে আমরা শুরু করব। তাহলে আমরা পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন করে ফেললাম স্লাইড তৈরি করার জন্য। এবার প্রথম যেটা আসবে আমাদের, এই যে স্লাইড স্লাইড বলতেছি, এই স্লাইড জিনিসটা কি? স্লাইডকে সংক্ষেপে যদি আমরা বলি তাহলে পাওয়ার পয়েন্টের প্রতিটা পেজকে আমরা স্লাইড বলতে পারি। এই যে এটা একটা স্লাইড, তার মানে আমার এই ফাইলের ভিতরে একটা স্লাইডই আছে। ওকে, তো এই স্লাইড, নতুন স্লাইড তৈরি করা যায় কিভাবে সংক্ষেপে যদি দেখি, এইখান থেকে এই স্লাইডের যে থাম্বনেলটা আছে, থাম্বনেলে ক্লিক করে যদি এন্টার প্রেস করি তাহলে আমার নতুন আর একটা স্লাইড তৈরি হয়ে যায়। ওকে, তো পাশাপাশি আমরা এইখানেও নিউ স্লাইড তৈরি করার অপশন আছে। নিউ স্লাইডে ক্লিক করলে নতুন একটা করে স্লাইড তৈরি হবে। দেখেন আমার অনেকগুলা স্লাইড অলরেডি তৈরি হয়ে গেল। আর স্লাইড যদি ডিলিট করতে চাই, রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইড দিতে পারি, অথবা স্লাইডটাকে এখান থেকে থাম্বনেলটা ক্লিক করে আমরা ব্যাক স্পেস চাপ দিলেও এই স্লাইডটা ডিলিট হবে। এই যে দেখেন, আরেকটা ক্লিক করলাম, আমার কোনো স্লাইডই নেই। ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড ক্লিক করলে আবার এই যে ফার্স্ট স্লাইড আমার চলে আসলো। ওকে, এইভাবে আমরা স্লাইড তৈরি করতে পারি, স্লাইড ডিলিট করতে পারি। ওকে, তো স্লাইড তো তৈরি করা আমরা শিখে গেলাম, ডিলিটও করা শিখে গেলাম। এরপরে আমাদের যেটা দরকার হবে, এরপরে স্লাইডের আমাদের যে বিষয়টা দরকার হবে সেটা হচ্ছে স্লাইডকে আমার ডিজাইন করার দরকার হবে। এখানে একটা বিষয় দেখেন, আমি যখন স্লাইডটা তৈরি করলাম তখন এখানে লেখার অপশন আছে দুইটা। আবার যখন এখানে নতুন আরেকটা স্লাইড তৈরি করলাম তখন আমার এখানে দেখেন এখানেও দুইটা লেখার অপশন। এখানে আবার এই যে ছবি অ্যাড করার অপশন আছে, ভিডিও অ্যাড করার অপশন আছে। তো এই যে যে লেআউটটা, এটা একরকম লেআউট, এটা আরেক রকম লেআউট। আবার যখন এন্টার দেই, এটা এটা এই দুইটা আবার একরকম, এটা কিন্তু ডিফারেন্ট। এই লেআউট গুলো আমরা পছন্দ করে দিতে পারি এইখান থেকে, লেআউট থেকে। হ্যাঁ, তো টাইটেল এন্ড কন্টেন্ট দেওয়া আছে, তা আমি হচ্ছে ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, কোনো কিছুই নেই। তো আপনার যেটা প্রয়োজন হবে, যে স্টাইলের আপনার কন্টেন্ট আছে সেই স্টাইলের আপনি এইখান থেকে লেআউট নিয়ে কাজ করবেন। তো এইগুলো নিয়ে আমরা আর একটু পরে, কন্টেন্ট নিয়ে কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা একটু পরে আর ডিটেলস কথা বলবো। তো এখন আপাতত যেটা দরকার, এই স্লাইডের একটু ডিজাইন নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এটা তো একেবারে সাদামাটা হয়ে গেছে না? এই সাদামাটা না রেখে কিন্তু আমরা সুন্দর ডিজাইন করতে পারি। সেটা করবো কোথা থেকে? সেটা করব এই যে দেখেন ডিজাইন একটা মেনুই আছে, এইখানে এসে আপনি যে কোনো একটা থিম পছন্দ করতে পারেন এইখান থেকে। ঠিক আছে, এই যে এখানে দেখেন অনেকগুলা থিম দেখা যাচ্ছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলা থিম অ্যাভেলেবল আছে। ধরেন যে আমি এইখান থেকে এই থিমটা দিয়ে দিলাম, দেখেন আমার কিন্তু স্লাইডের ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেল। এবং আমি যখন নতুন আরেকটা স্লাইড নিব, দেখেন নতুন স্লাইডটাও কিন্তু, এটা হচ্ছে আমার টাইটেল স্লাইড ছিল, এইটা হচ্ছে টাইটেল এন্ড ডেসক্রিপশন, এরকম একটা স্লাইড। তো দুইটাই কিন্তু আমার থিম চেঞ্জ করার কারণে দুইটাই পরবর্তীতে আপনি যত স্লাইডই আনবেন সব এই থিমে তৈরি হচ্ছে। তো এখান থেকে আমরা থিম এখান থেকে বাছাই করে দিতে পারি, আমার যেটা ভালো লাগে থিম আমি সেটা অ্যাড করে দিতে পারি। তো এখান থেকে ধরেন যে আমি এইটাকে অ্যাড করে দিলাম, তাহলে সবগুলা কিন্তু আমার এই থিমে হয়ে গেছে। তো যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ধরেন যে এইটা দিলাম, এই যে এই স্টাইলের সিম্পলের ভিতরে একটা ডিজাইন। তো আপনার যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। আর যদি এখান থেকে কোনো কিছুই ভালো না লাগে তাহলে এই যে এখান থেকে ব্লাঙ্ক সাদাটা নিয়ে নিলাম, আমরা আগের অবস্থায় চলে আসলাম। এখানে আরেকটা কাজ করা যায়, স্লাইডে এই রকমের যদি আমি ডিজাইন করতে না চাই, আমি নিজের মতো করে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তখন হচ্ছে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এসে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি। এখন আপাতত সাদা কালার আছে, মানে একটা সিঙ্গেল সলিড কালারে আছে। আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, যে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট একটা কালার দিব। তো সলিড ফিলে গিয়ে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, যে কালারটা হবে ধরেন একটু এই টাইপের। ঠিক আছে, যদি এটা চোখে লাগতেছে এরকম না করাটাই ভালো। এই যে এরকম একটা কালার দিলাম। ওকে, তো এখান থেকে কালার দেওয়ার সুযোগ আছে। গ্রেডিয়েন্ট,
2-3টা কালার মিলে কালার করার সুযোগ আছে। পিকচার ছবি দিয়ে কালার করার সুযোগ আছে। যেমন ধরুন যে আপনি অনলাইন থেকে একটা ছবি নিয়ে আসলেন, আমরা এখানে সার্চ দিই প্রেজেন্টেশন স্লাইড ইমেজ, এটা লিখি, তাহলেও এখানে আমরা কিছু পাবো। বা ব্লাঙ্ক লিখি প্রেজেন্টেশন স্লাইড, দেখেন এখানে বেশ কিছু চলে আসছে। আপনি ধরেন আমরা এইটাকে নিলাম, এটাকে কপি বা সেভ করে দিই, সেভ এজ, ডেস্কটপে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, এবার আসেন আমরা আমাদের পাওয়ার পয়েন্টে চলে আসি। এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে এই যে আমাদের যে ছবিটা ছিল সেটাকে আমরা ইনসার্ট করে দিলাম। দেখেন আমাদের কিন্তু প্রেজেন্টেশনে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি যদি এটাকে অ্যাপ্লাই টু অল চাপ দেন, তাহলে কি হবে, পরবর্তীতে যত স্লাইড আপনি তৈরি করবেন এই রকমের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেম ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। ওকে, তো এইভাবে আমরা আমাদের মতো করে কাস্টম ব্যাকগ্রাউন্ড দিয়ে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারি। আবার যদি মনে হয় যে না, আমি আমার ওই সাদাটাই ভালো ছিল, তখন আমি জাস্ট এখান থেকে সলিড ফিলে চলে যাব। তাহলে কিন্তু আমি ওই সলিড ফিলে চলে আসছি। এবার আমি সাদাটা জাস্ট সিলেক্ট করে দিলাম, আবার সাদাতে আমি চলে আসছি। ওকে, এইখানে আরেকটা বিষয় আছে, স্লাইডের সাইজ। এটা হচ্ছে 16:9 রেশিওতে আছে। এখানে 4:3 দেওয়ার সুযোগ আছে আপনার। স্কেল করে দিই আমরা, 4:3 হয়ে গেল। তো ওয়াইড স্ক্রিন এটা দিলে ভালো। এটা দিলে ভালো কোন সেন্সে, এখন হচ্ছে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশনের ক্ষেত্রে এইটা সুন্দর মানায়। হ্যাঁ, 16:9। অথবা ধরেন যে আপনি চাচ্ছেন যে আপনার সিভি তৈরি করবেন, তো সিভি তো এই সাইজ হবে না। সিভির ক্ষেত্রে আপনি কি করবেন, স্লাইড সাইজ ফর, এখান থেকে দেখেন স্পেসিফিক A4 দিয়ে দিতে পারেন। ঠিক আছে, A4 দিয়ে আপনি হচ্ছে ওকে চাপবেন, A4 সাইজের আপনার ডিজাইনটা হয়ে গেছে। ওকে, তো পেজ সেটআপ থেকে আমরা এই কাজগুলো করতে পারি। এরপরে আসেন আমরা এইগুলা না দিয়ে ওয়াইড স্ক্রিন যেটা আছে ওইটাতেই চলে আসি। আমরা স্কেল করে দিলাম, এটা স্ট্যান্ডার্ড। এটা নিয়ে আমরা মূলত কাজ করব স্লাইড তৈরি করার জন্য। তো আমরা এখান থেকে থিম দিতে পারতেছি, স্লাইডের সাইজ এবং ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারতেছি। এবার আসেন মূল ঘটনায় আসি। আমরা তো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড দিয়ে ফেললাম। মূল কাজ যেটা, মূল কাজ কি, স্লাইডে তো আমার কন্টেন্ট অ্যাড করতে হবে, তাই না? ধরেন যে আমি এইখান থেকে একটা লেআউট নিলাম, একেবারে ব্লাঙ্ক ফাঁকা একটা লেআউট নিলাম। তো এখানে দেখেন কিছুই নেই। তো একটা স্লাইড ডিজাইন করার জন্য মূলত আমাদের কয় ধরনের এলিমেন্ট লাগে? এক হচ্ছে আমার লেখা দরকার হইতে পারে, দুই হচ্ছে আমার ছবি দরকার হইতে পারে, তিন হচ্ছে আমার টেবিল দরকার হইতে পারে, চার আমার শেপ দরকার হইতে পারে। এই জাতীয় এলিমেন্টস গুলো আমার স্লাইডে দরকার হইতে পারে। দেখেন আপনি কিন্তু পাওয়ার পয়েন্টে অটোমেটিক, মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আপনি ওপেন করে লিখতে পারেন, পাওয়ার পয়েন্টে লিখতে হইলে আপনাকে কোন একটা অবজেক্টের উপর মানে বেস করে তারপরে লিখতে হয়। যেমন আমরা যদি এখানে কিছু লিখতে যাই, সারাদিন ট্রাই করলেও কিন্তু লিখতে পারবো না। লিখতে হলে আপনাকে যাইতে হবে ইনসার্টে। ইনসার্ট থেকে দেখেন এখান থেকে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স দিয়ে আপনি লিখেন। ঠিক আছে, আপনি যা ইচ্ছা এবার এটার ভিতর লিখতে হবে। সরাসরি কিন্তু আপনি এই ফাঁকা জায়গায় লিখতে পারবেন না। তাহলে টেক্সট বক্স দিয়ে লিখতে পারেন আপনি, তারপরে আপনি এখান থেকে ওয়ার্ড আর্ট দিয়ে লিখতে পারেন, এখান থেকে শেপ নিয়ে শেপের ভিতরে লিখতে পারেন। দিন শেষে ঘুরে ফিরে ওই টেক্সট বক্সই হইল। ঠিক আছে, তাহলে লিখতে হলে এটা প্রথম বিষয় একটু মাথায় রাখতে হবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি আপনি কিছু লিখতে চান, অবশ্যই আপনাকে টেক্সট বক্স ইউজ করতে হবে। যেমন একেবারে প্র্যাকটিক্যালি একটা বিষয় বলি, একটু আগে তো আমরা লিখতে পারতেছিলাম, তাই না? একটু আগে লেআউটটা ছিল এই রকমের, টাইটেল স্লাইড এরকম। এইখানে যে আমরা লিখতে পারতেছি এইটাও কিন্তু একটা টেক্সট বক্স, দেখেন এইটাও একটা টেক্সট বক্স। ওকে, তো টেক্সট বক্স ছাড়া আমাদের কিন্তু লেখার কোনো বিকল্প অপশন নেই। এরপরে আসেন, আবার তো শুধু লেখা দিলেই হয় না, আমাদের এখানে ইমেজ অ্যাড করতে হয়। তো ইমেজ অ্যাড করতে হয়, এইটার ব্যাপারে আমরা এখন নতুন করে শিখবো না কিছুই, কারণ আমরা ইনসার্ট থেকে ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, ওই যে পিকচার, এটা অলরেডি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখে আসছি। একই সিস্টেম, পিকচার ইনসার্ট করবেন, পিকচার ক্রপ করবেন, পিকচারটাকে রিসাইজ করবেন, হ্যাঁ, পিকচারটাকে একটা শেপে ঢুকাবেন। মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে যেভাবে করে আসছেন অ্যাজ ইট ইজ একইভাবে এখানে কাজ করবেন। ওকে, এরপরে আমাদের দরকার হয় টেবিল। এই যে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে যে টেবিল শিখে আসছেন, এইখানেও একইভাবে টেবিল তৈরি করতে পারবেন। শেপ দরকার হলে এখান থেকে শেপ নিয়ে কাজ করতে পারবেন। তো এইগুলো আমরা আর এখন নতুন করে ডিটেলসে কথা বলবো না।
আমরা যেটা করব প্র্যাকটিক্যালি একটা স্লাইড তৈরি করে দেখাবো আপনাদেরকে, যে স্লাইড কিভাবে করতে হয়, বা আমরা একটা টপিক ধরে স্লাইড তৈরি করে দেখাবো। তো দেখেন আমরা হচ্ছে স্লাইড কিভাবে তৈরি করতে হয় সেটা একটু অলরেডি আলোচনা করে ফেলছি। স্লাইড কিভাবে ডিজাইন করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া, ছবি, ভিডিও অ্যাড করা, বা হচ্ছে আমরা একটা স্লাইড তৈরি করা, এই কাজের দিকে একটু ফোকাস করব। ওকে, তাহলে মৌলিক বিষয় কিন্তু আমি মোটামুটি ক্লিয়ার। মৌলিক বিষয় কি, আমার স্লাইড কিভাবে তৈরি করতে হয় ক্লিয়ার কিনা, যে আমি হচ্ছে এখান থেকে স্লাইডে নিয়ে এসে এইখান থেকেও স্লাইড তৈরি করতে পারি, আবার এইখান থেকে ক্লিক করেও স্লাইড তৈরি করতে পারি। এরপরে স্লাইড ডিজাইনের কনসেপ্টে বললাম, এখান থেকে ডিজাইন আমরা করতে পারি। এবার আমরা হচ্ছে সরাসরি প্র্যাকটিক্যালি কাজে চলে যাব, আমরা আমাদের মতো করে ডিজাইন তৈরি করব। তো এখান থেকে এইখানে যে লেআউট আছে সেগুলা দিয়ে তো আমরা করতেই পারি, এইগুলো আমরা আর দেখাবো না। আমরা হচ্ছে একেবারে ব্ল্যাঙ্ক একটা লেআউট নিয়ে নিব, ব্ল্যাঙ্ক লেআউট নিয়ে আমাদের নিজেদের মতো করে এটাকে সাজাইতে চাই। ওকে, তো আমরা ধরেন যে স্লাইড বানাবো সূরা, কোন একটা সূরার উপরে, সূরা নসর বাংলা, এটা লিখে আমরা সার্চ দিই। এখান থেকে হাদিস বেটিতে চলে আসে। তো আমি একটা জাস্ট স্যাম্পল হিসেবে করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর স্লাইড বানিয়ে নেবেন, এবং আমাদেরকে একটু হোমওয়ার্কে যেটা দেওয়া আছে সেটাও করতে পারেন, অথবা হচ্ছে আপনি সুন্দর একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন প্র্যাকটিস করার জন্য। ওকে, তো আমরা সূরা আন-নাসরের উপর আমরা স্লাইড ডিজাইন করব। তো প্রথম কাজ হচ্ছে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, আপনি স্লাইড তৈরি করার আগে আপনি হচ্ছে স্লাইডে কি কি দিবেন সেই জিনিসগুলো একটু ফাইনাল করে ফেলবেন। ধরেন যে আমি স্লাইডে কি কি লেখা অ্যাড করতে চাই এই এই স্লাইডে, তো আমি এখানে লেখা দিতে চাই হচ্ছে, এটা যেহেতু প্রথম স্লাইড, আমি প্রথম স্লাইডে লিখতে চাই সূরা নসর। হ্যাঁ, এটা বাংলাতে লিখতে চাই, আরবিতে লিখতে চাই, এইভাবে এইটুকু আমি লেখা দিতে চাই। বাকি সব আমার গ্রাফিক্স হবে বা আমি ডিজাইন করব। ঠিক আছে, তো আমি এখান থেকে আন-নসর এটাকে নিয়ে নিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। তো আন-নসর কিন্তু চলে আসছে আমার এখানে, কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না, কারণ এখানে হচ্ছে সাদা কালার লেখা। তো এই সাদা কালারের ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে, আমি এখান থেকে ক্লিয়ার অল ফরম্যাটিং দিলে এটা দেখা যাবে। ওই যে যে স্টাইলটা ছিল ওই স্টাইলটা আমি বাদ দিয়ে দিলাম। ওকে, এটা আমার চলে আসছে। এরপরে আন-নসর যে লেখাটা আছে সেটাকে আমি নিয়ে আসি, এটাকে এসে এখানে পেস্ট করে দিলাম। একই ঘটনা, সাদা কালার লেখা বোঝা যাচ্ছে না, আমি এইখান থেকে এই যে এটাতে চাপ দিলাম, ক্লিয়ার অল ফরম্যাটিং হয়ে গেল। তো আমার দুইটা লেখা চলে আসছে, আমি এই দুইটা লেখাটাকেই রাখতে চাই, নতুন কোনো লেখা আমি এখানে অ্যাড করব না। ঠিক আছে, অথবা আরেকটা দেওয়া যায় যে প্রেজেন্টেড বাই রুহুল আমিন, বা আপনার নাম দিতে পারেন প্রথম স্লাইডে। ঠিক আছে, তো আমরা এটাকেই দেই। পাশাপাশি এইখানে আমি হচ্ছে কোরআনের একটা ছবি ইউজ করতে চাই। তো চলেন আমরা একটা কোরআনের ছবি নিয়ে আসি, কোরআন ইমেজ। ঠিক আছে, সার্চ দিলাম আমরা, এখানে ইমেজেসে আসেন, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ছবি আছে, এটা নিয়ে নিলাম। অথবা হচ্ছে যে কোনো একটা ছবি আপনি নিয়ে নেন, এখান থেকে কপি করি, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আমার ছবি ইনসার্ট হয়ে গেল। এবার আমি ছবিটাকে বড় করলাম, এইটুকু আসছে। তা আমি চাচ্ছি যে আমার এক পাশে এই ছবিটা থাকবে, আরেক পাশে হচ্ছে আমার ওই যে যে লেখাটা আছে লেখাটা থাকবে। ঠিক আছে, তো এখন দেখেন এত বড় ছবি তো আমরা রাখতে চাই না, আমরা হচ্ছে আহ এই দিক থেকে একটু ক্রপ করব, এই দিক থেকে তো বাইরে থাকলেও সমস্যা নেই। ক্রপ করব কিভাবে, পিকচার ফরম্যাট, এইখান থেকে এই যে ক্রপ একটা অপশন আছে, একেবারে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করে আসছিলাম একই সিস্টেমে এখানে ক্রপ করে ফেলবেন। এই পর্যন্ত ক্রপ করলাম, আর এইখান থেকে আমরা আমাদের যে পেজ যেখানে শুরু হয়েছে সেই পর্যন্ত ক্রপ করলাম। ওকে, এই যে আমার ছবি কিন্তু ক্রপ হয়ে গেছে। তো আমরা এই পার্টে কোরআন শরীফটা এইভাবে রাখতে চাই, আর বাকি আমার যে লেখাটা আছে লেখাটাকে আমি এই পাশে নিয়ে আসি, এইভাবে আমি লেখাটাকে নিয়ে আসলাম। ওকে, আমার ছবিটা এখানে থাক। এবার এই লেখাটাকে সাজাইতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আপনার টাইপোগ্রাফি যদি সাজাইতে না পারেন তাহলে কিন্তু দিন শেষে কোনোই কাজ হবে না। আপনার স্লাইড এই যে আমি ধরেন যে এই ফন্টে রাইখা দিলাম, ঠিক আছে, তো আলটিমেটলি কি লাভ হবে, এই ফন্টে যদি আপনি রেখে দেন, খুব একটা কিন্তু মানে জিনিসটা প্রফেশনাল হচ্ছে না। ঠিক আছে, তো এই জায়গা থেকে টাইপোগ্রাফি যদি আমি ফুটাই তুলতে পারি, তাহলে দেখবেন যে ডিজাইন অটোমেটিক সুন্দর লাগতেছে। আচ্ছা, এবার আসলে টাইপোগ্রাফির বা আমার এই লেখাটাকে সাজানোর জন্য মূলত আমাদের কি কাজ করতে হবে, আমি হচ্ছে এটাতে প্রথম যেটা করব, আমরা এটার ফন্ট সাইজটা ঠিক করব। ফন্ট সাইজটা আমার যতটুকু দরকার ততটুকু আমি দিয়ে দিব। তো আমি এখান থেকে 40 দিলাম। ওকে ফাইন, এইটুকুই রাখি।
এবার আমি হচ্ছে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট যাতে থাকে, সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। এইখানে আমার লেখাটা প্লেস করলাম। ওকে, এটাও আমি সেন্টার অ্যালাইনমেন্টে রাখি। এই এই হচ্ছে আমার ধরেন যে টেক্সট, কিন্তু টেক্সটটা এইভাবে রাখলে হচ্ছে না, আমার হচ্ছে ফন্টটা চেঞ্জ করতে হবে মাস্ট। সরাসরি ফন্ট এইভাবে রাখা যাবে না। তো ফন্টটা আমরা চেঞ্জ করবো এখান থেকে। ভালো একটা ফন্ট দিতে হবে আমাদের। এইখান থেকে এটা দিয়ে দেখি তো কি ফন্ট হয়। আন্নাসর একটু বেশি গর্জিয়াস হয়ে গেছে, খুব একটা বোঝা যাচ্ছে না, এটা দেওয়া যায় মোটামুটি। আর এটার ফন্ট ঠিক আছে, এটার ফন্ট নিয়ে আমাদের টেনশন নেই। এবার আসেন, এইটা আমরা এইভাবেও রেখে দিতে পারি। এটাও একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে, কিন্তু সুন্দর বলতে সিম্পলের ভিতরে, হ্যাঁ। এবার আমি শেপ ইউজ করে যদি এইটাকে এটার নিচে একটা শেপ দিয়ে দিই, অথবা আমি ইয়াতে না দিয়ে সূরা নসর, নসরের বাংলা যেটা আছে সেইখানে দিলাম আমি শুধুমাত্র। ওকে, এইখানে থেকে আমার শেপটাকে সাইজ করে নিলাম। এবার আসেন, শেপটা তো লেখার উপরে পড়ে গেছে, আমি কি করব, এখান থেকে সিলেকশন প্যানে এসে এটাকে একবারে নিচে নিয়ে যাই, তাহলে লেখার নিচে চলে আসছে। এবার লেখাটা তার জায়গায় থাক, আমি শেপটাকে রিপোজিশন করে নিলাম। ওকে, এরপর আসেন এই শেপের ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে বর্ডার কালার। বর্ডার কালারটা আমি বাদ দিয়ে দিই, এখান থেকে শেপ নো আউটলাইন করে দিলাম। এবং শেপের ভিতরের যে কালারটা আছে সেই কালারটা আমি এখান থেকে, এই যে দেখেন এইখানে মোর ফিল কালারসে গিয়ে আই ড্রপার একটা অপশন আছে, আই ড্রপার দিয়ে এইখানকার কোন একটা কালার আমি দিয়ে দিতে চাই। এই যে এখান থেকে কালার দিয়ে ওকেতে চাপ দিলাম, তাহলে এই ইমেজ থেকে একটা কালার ধরলাম। তাহলে আমার কি হবে, আমার এই ব্র্যান্ডিংটা বা একটা কালারের ভিতরে থাকবে। খুব বেশি কালার কিন্তু করার দরকার নেই। আপনি আপনার স্লাইডে দুইটা কালার, সর্বোচ্চ দুইটা কালার দিয়ে কাজ করেন, ঠিক আছে। এর বেশি কালারে যায় না। এবার লেখার কালারটা তো ফুটা যাচ্ছে, মানে ঠিকঠাক দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে টেক্সট ফিল্ডটাকে চেঞ্জ করে সাদা করে দিই, তাহলে কিন্তু লেখাটা স্পষ্ট হয়ে গেল। ওকে, এবার আমি হচ্ছে এটাকে আর একটু বড় করতে চাই, কারণ হচ্ছে এটা একটু ছোট ছোট মনে হচ্ছে আমার কাছে। আমি 40 যেটা ছিল এখানে আমি 60 দিয়ে দিই, একটু বড় বড় লাগতেছে এবার। ওকে, তাহলে আরবিতে এই লেখাটা থাকলো, আর হচ্ছে বাংলাতে আমি নসর লিখে দিলাম। তো ধরেন এটা আমার ফার্স্ট স্লাইড। ওকে, এবার সেকেন্ড স্লাইডে আসি আমরা। সেকেন্ড স্লাইডে ডিফারেন্ট কিছু আমরা ট্রাই করি। এইখানে এসে সেকেন্ড স্লাইডে সূরা নসরের যে প্রথম আয়াতটা আছে সেখানে আমরা চলে যাব। এই হচ্ছে আমার প্রথম আয়াত। এটাকে আমি কপি করি, কন্ট্রোল সি, এইখানে এসে পেস্ট করি। আগেই বলছি আমরা প্রথমে কি কাজ করব, প্রথমে কাজ করব হচ্ছে আমার টেক্সট গুলাকে নিয়ে আসবো। এই হচ্ছে আমার বাংলা অনুবাদ, অনুবাদ নিয়ে আসি আমরা এখানে। ফাইন, এরপরে আমরা এখান থেকে সংক্ষিপ্ত একটু আহ নিয়ে আসি, তাফসীর নিয়ে আসি। ঠিক আছে, এই আমার লেখা কিন্তু চলে আসছে। এবার এটাকে আমি আমার মতো করে একটু সাজাই। যেমন এটার ফন্ট সাইজটা আমার বড় করা দরকার, আমি হালকা একটু বড় করে দিই, 24 দিয়ে দিলাম। এটা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, এইটুকু আমার দরকার নেই। ঠিক আছে, এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম। এবার এটার ক্ষেত্রে একই ঘটনা, আমরা হচ্ছে প্রথমে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই, সিলেক্ট করতে হবে এটা, ফন্ট সাইজটা একটু বড় করে দিই। ওকে, এবার ফন্টটা মাস্ট চেঞ্জ করতে হবে, ফন্ট কিন্তু এটা রাখা যাবে না। দেখি এটা দিয়ে এইটা দেওয়া যায়, অথবা আমরা অন্য একটা ফন্ট দেখি। এখানে দেখেন অনেক ফন্ট আছে। আহ, আচ্ছা, এইটা আমরা ট্রাই করি। ওকে, ওই যে ইয়াতে যেটা ইউজ করছিলাম সেম একই ফন্ট আমরা এখানেও দিয়ে দিলাম। এরপর আসেন এইটা, এটা যেহেতু একটু ডিটেলস, আমরা এটা একটু সুন্দর ফন্টে দিব, সোলাইমানি লিপি দিয়ে দিই, তাহলে লেখাগুলা সবার বুঝতে সহজ হবে। ওকে, এবার এটার যে অ্যালাইনমেন্টটা আছে সেই অ্যালাইনমেন্টটা আমরা হচ্ছে হোম থেকে জাস্টিফাই দিয়ে দিই, তাহলে দুই পাশটা একেবারে সুন্দর সমান থাকবে, আমাদের যা দেখতে সুন্দর লাগবে। এটার গ্যাপটা একটু কম মনে হচ্ছে আমার কাছে, তাহলে কি করতে হবে, আমার এখান থেকে লাইন হাইট যেটা আছে এটা 1.5 দিয়ে দিলাম। ওকে, তা আমার কিন্তু লেখাগুলো সাজানো হয়ে গেল। এটার ফন্ট সাইজটা একটু ছোট ছোট লাগতেছে, এটাকে আরেকটু বড় করে দিই।
ফাইন। ওকে, এবার আসেন, এটা কিন্তু আমি সিম্পলের ভিতরে ডিজাইনটা করলাম। এবার আমি হচ্ছে আরেকটা কাজ করতে চাই, এটা যে 1 নাম্বার আয়াত সেটা ইন্ডিকেট করতে চাই। ইনসার্ট থেকে আমরা হচ্ছে শেপে যাই, এখান থেকে একটা শেপ নিয়ে আসলাম। তো এই যে এই শেপটা ডিম হয়ে যাচ্ছে, আমরা শিফট ধরে তারপর ড্রাগ করব, তাহলে এটা ডিম হবে না, একেবারে 100% সার্কেল হবে। তো এটাকে আমি একেবারে মাঝখানে নিয়ে আসলাম। এখান থেকে আমি এইটার কালারটা ইউজ করব, ফিল কালারটা ওই যে শেপে যেটা করছিলাম। আর এটার বর্ডারটা আমার দরকার নেই, নো আউটলাইন করে দিলাম। এবার আমি হচ্ছে একটা টেক্সট নিব, যেখানে হচ্ছে আমি শুধুমাত্র 1 লিখে দিব, 01। তো 01, এটা আমরা বাংলায় লিখবো, যেহেতু বাংলাতে স্লাইড গুলা করতেছি। 01। এবার যেটা করতে হবে, এটার ফন্টটা ঠিক করতে হবে। এটাকে এটার উপরে নিয়ে আসি, হোম থেকে ফন্টটা ঠিক করে দিলাম, সোলাইমানি লিপি। এটার টেক্সট ফন্টের কালার চেঞ্জ করে দিই, এখান থেকে সাদা, তাহলে এটা সুন্দর স্পষ্ট বোঝা যাবে। ওকে, তো এটাকে যদি আমাদের একটু ছোট করা লাগে, একটু ছোট করব, কারণ হচ্ছে এটা একটা একটু তুলনামূলক বড় হয়ে গেছে। এই, তাহলে কিন্তু আমার মোটামুটি সবকিছু ওকে। আমরা স্লাইড বানাই ফেললাম। এখন এটা তো একেবারে সিম্পল হয়ে গেল, তাই না? তো এই সিম্পল হয়ে গেল, এটাকে আমরা দুইটা কাজ করতে পারি। এখানে আমি কোনো ইমেজ ব্যবহার করতে পারি, অথবা ইমেজ ব্যবহার না করে এখান থেকে একটা শেপ দিয়ে দিতে পারি। আমি সিম্পলের ভিতরে আমি এখান থেকে একটা শেপ নিলাম, এই যে এরকম একটা শেপ। এই পাশে আমি একটা জাস্ট শেপ দিয়ে দিলাম। এটাও কিন্তু সিম্পল। মানে সবকিছু যে গর্জিয়াস খুব কালারফুল করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি সিম্পলের ভিতরে সুন্দর সুন্দর কাজ করে ফেলতে পারেন। তো এখানে আমার যে বর্ডারটা আছে, বর্ডারটা নান করে দিই, নো আউটলাইন, এবং কালার ফিলটা এরকম দিয়ে দিলাম। তো যদি আমি এই পাশে এরকম শেপই দিই, তাহলে আমার এই অ্যালাইনমেন্ট গুলো সেন্টার না রেখা লেফট অ্যালাইনমেন্ট করা দরকার, কারণ বাম পাশে আমি এরকম একটা শেপ দিয়ে রাখছি। ওকে, হোমে আসে আমি এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিই, তাহলে এটা আরো সুন্দর লাগবে। এই যে টেক্সট যেটা আছে, এটাকে আমি এই পাশ থেকে শুরু করি। এই ক্ষেত্রে আমার এই যে নাম্বার 1 যেটা আছে, সেটাকেও আমি একসাথে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দিতে পারি। রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপিং এর অপশন নেই, শেপ ফরম্যাট থেকে আমাদের গ্রুপ, আচ্ছা একটা সিলেক্ট হয়েছে আর একটা সিলেক্ট হয়নি, গ্রুপ, গ্রুপ করে দিলাম। ওকে, এই যে যে 1 নাম্বারটা আছে, এবার আমি আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এই একটাকে এরকম একটা পজিশনেও দিতে পারি, অথবা এই জায়গায় রাখলেও এটা খারাপ লাগবে না। তো এই ডিজাইন কনসেপ্ট এইগুলা কিন্তু আপেক্ষিক। মানে বিষয়টা এরকম না যে আমি যেটা করতেছি এটাই ফাইনাল, এর চাইতে ভালো কোনো ডিজাইন করার সুযোগ নাই, এরকম না। মানে আমার সেন্সে যেটা ভালো লাগতেছে আমি সেটা করতেছি, আমি আপনাকে সিস্টেমটা দেখাচ্ছি, আপনি আপনার মতো করে সুন্দর ডিজাইন করে ফেলবেন। আচ্ছা, তো আমরা এই সাদা কালার ভিতরে, মানে জাস্ট সিম্পলের ভিতরে এরকম একটা ডিজাইন করলাম। এরপরে ধরেন যে আমরা আরেকটা স্লাইড করি, এখানে আমরা আরেকটু ডিফারেন্ট স্টাইলে আরেকটা স্লাইড করি। এখান থেকে নতুন একটা ইন্টার দিলাম। এখানে আমি কি করব, ফুল পেজ জুড়ে আমি একটা ইমেজ দিয়ে আসবো। এবং আমার এই যে যে লেখাগুলো আছে, লেখাগুলোর সিস্টেমটা সেম এইরকমই থাকবে। এটাকে আমি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। লেখাগুলোর কনসেপ্ট এরকমই থাকবে। এখানে আয়াত নাম্বার 2 হবে। এখানে 2 নম্বর আয়াতটা আমি নিয়ে আসি জাস্ট, অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হ্যাঁ, এইটা নিয়ে আসলাম আমি। এরপরে আমি হচ্ছে অনুবাদটা দিয়ে দিলাম। আর এখান থেকে অল্প কিছু হচ্ছে ডেসক্রিপশন, অথবা ধরেন যে আমি এখানে ডেসক্রিপশন দিব না, আমি বাকি এটা হচ্ছে আলোচনা করব নিজের থেকে। এখানে আমি বিস্তারিত কিছু লিখতে চাই না। ওকে, তো এখন আমরা এখানে যেটা চাই যে দলে দলে মানুষজন যোগদান করবে এই রকমের একটা ছবি এখানে নিয়ে আসতে। হ্যাঁ, মুসলিম ক্রাউড লিখে সার্চ দিলাম, ক্রাউড এরকম লিখে সার্চ করলাম। এখানে দেখেন বিরাট ক্রাউড দেখা যাচ্ছে। তো সেখান থেকে আমি যে কোনো একটা ক্রাউড নিয়ে আসতে পারি। বাহ, অনেক ক্রাউড তো।
এটা দেখি। হ্যাঁ, এটা মেবি এআই জেনারেট করা। এটাকে আমরা কপি করি, কপি করে এইখানে পেস্ট করে দিলাম। তো এই ক্রাউডটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে আমরা কি করব, বড় করে দিব। প্রথম কাজ, আমার স্লাইডের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু। এখন এটাকে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে এটাকে পিছনে নিয়ে যেতে হবে লেখাগুলার, ঠিক আছে? আমরা কি করব, এইখান থেকে সিলেকশন প্যানে এসে এই ছবিটাকে একেবারে সবার নিচে নিয়ে গেল। এখন আমি যে সবার নিচে নিয়ে গেল, আমার লেখাগুলো তো ফুটতেছে না, ঠিক আছে? এইসব ক্ষেত্রে আমরা কি করব, এইসব ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেখাগুলোকে ফোটানোর জন্য দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে ওভারঅল এই যে যে ছবিটা আছে, এই ছবির পিকচার ফরম্যাটে আসি। এইখান থেকে কারেকশন আছে, কারেকশন থেকে এইটাকে একটু ডার্কিশ টাইপের করে দিই। হ্যাঁ, ডার্ক করে দিলে এইখানে একটা ছবি আছে বোঝা যাচ্ছে। এবার যদি আমি এই লেখাগুলোর কালার একটু সাদা করে দিই, দেখেন, তাহলে কিন্তু অনেকটাই বোঝা যাবে। এখান থেকে আমি সাদা করে দিলাম। এখন লেখাগুলো বোঝা যাচ্ছে না? ডিফারেন্ট একটা কালার দিলাম। এটাকে আমি হচ্ছে ধরেন যে এখান থেকে সাদা বা হলুদ কালার করে দিলাম। এখন কিন্তু লেখাটা বোঝা যাচ্ছে, আর এটা তো আগে থেকেই বোঝা যাচ্ছিল। এইটা একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে আমরা শেপ ব্যবহার করব সরাসরি। ইমেজ ধরেন যে এত ডার্ক করতে চাচ্ছি না, ইমেজটা বোঝা দরকার, পাশাপাশি আমি এই লেখাগুলাও যাতে স্পষ্ট হয়, এই কারণে আমি কি করব, এখানে শেপ ব্যবহার করব। এই যে এখানে যেভাবে শেপ ব্যবহার করছিলাম, একইভাবে এইখানেও আমি শেপ ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো সেটার আর আমাদের দরকার হবে না, কারণ আমার এই জিনিসটা অলরেডি স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা এটার ফরম্যাট পেন্টার নিয়ে আসি। ফরম্যাট পেন্টার, এইখানে এসে আমি হচ্ছে এটাকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো ফরম্যাট পেন্টার দেওয়ার কারণে এটার লেখার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি আবার সাদা করে দিই, এই যে সাদা করে দিলাম। এইটাও ফরম্যাট পেন্টার আমি এখান থেকে নিয়ে আসি, ফন্ট সাইজটা যাতে ঠিকঠাক মতো ওইটার মতো অ্যাজ ইট ইজ হয়। এখানে এসে ফরম্যাট পেন্টার দিয়ে দিলাম। লেখার কালারটা আমি হচ্ছে এখানে হলুদ দিয়েছিলাম, হলুদ দিয়ে দিই। ব্যাস, এই আমরা হচ্ছে এটার লেখাটা এই জায়গায় নিয়ে আসলাম এবং এইটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার কিন্তু আমি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করলাম এবং কাজ করলাম। এখন যদি এইটার উপরেও আপনার কোনো মনে হয় যে আমার এখানে আর একটু ওই যে যে শেপের কনসেপ্টটা বললাম সেই রকম ইউজ করতে চাই, তাহলে আপনি এখানে একটা শেপ দিয়ে দিতে পারেন। যে আমি এইটুকু এরিয়াতে, মাঝখানের এরিয়াতে আমার টেক্সট যেহেতু থাকবে, আমি এইটাতে শেপ দিয়ে দিই। শেপের কালার হচ্ছে ফিল কালার এরকম, বর্ডার, কোনো বর্ডার থাকবে না। এবং এইটা শেপটা এমন ভাবে দিতে চাই যাতে আমার ওই ইমেজটাও হালকা বোঝা যায়। এর জন্য আমরা কি করব, এটার শেপের ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমাই দিব, ঠিক আছে? এটা যাইতে হবে কোথায়, আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাই, মোর গ্রেডিয়েন্ট, এখান থেকেও খুঁজে পাবো। এখানে দেখেন আমার যে ট্রান্সপারেন্সি কালারটা আছে, সলিড ফিলের ট্রান্সপারেন্সি, এটা একটু কমাই দিব। দেখেন, আমার কিন্তু কালারটা আছে, কিন্তু হালকা করে কালারটা, ওই যে পিছন থেকে যাতে আমার ছবিটাও দেখা যায়। এই দুইটা জিনিস একসাথে, ছবিটাও দেখা যাচ্ছে, আমার উপরে একটা কালারও আছে, দুইটা মিলে আমার কাজটা হইলো। এবার আমি হচ্ছে আমার লেখাগুলোকে একটু রিপোজিশন করি। আমি এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট রাখতে চাই। এইখান থেকে হোমে আসে, আগে লেখাগুলোকে সেন্টার করি, তাহলে আমার সেন্টার অ্যালাইনমেন্ট করতে সুবিধা হবে। আমরা এখান থেকেও অ্যালাইন করতে পারি, অ্যালাইন সেন্টার, এটাকেও অ্যালাইন সেন্টার। এবার বাকি রইলো এটাকেও আমরা হচ্ছে এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিই। এটা একেবারে মাঝখানে চলে আসছে। তো এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, এটার যেহেতু কালার দুইটা মিলে গেছে, এই কারণে এটাকে শেপ যেটা আছে আমার, শেপ ফরম্যাট থেকে এবার আমি হচ্ছে এটার বর্ডার, সাদা কালার একটা বর্ডার দিয়ে দিতে পারি। তাহলে জিনিসটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের। তো ওভারঅল আমি হচ্ছে এই লেখাগুলোকে সিলেক্ট করে আরেকটু হালকা উপরে উঠাই দিই। এবার দেখেন এইটা কিন্তু একটা আবার ডিফারেন্ট স্টাইলে আমরা ট্রাই করলাম। তো ওভারঅল আমরা তিনটা স্লাইড তিন রকমের ট্রাই করলাম। আপনি আপনার এন্ড থেকে যত সুন্দর করে করা যায় সেইভাবে এই কাজগুলো করার চেষ্টা করবেন। ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যানিমেশন এবং ট্রানজিশন দেওয়ার দরকার হইতে পারে। ট্রানজিশন হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে আমি যে মুভ করব, তখন যে অ্যানিমেশনটা হবে সেটাকে আমরা ট্রানজিশন বলতেছি। তো এটা করব কিভাবে,
এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ট্রানজিশনে চলে যাব। ট্রানজিশন থেকে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ট্রানজিশন আছে। তা আমি এখান থেকে যেটা ভালো লাগে সেটা দিয়ে দিব। দিয়ে যদি সব স্লাইডে এটা চাই, তাহলে আমি এই যে অ্যাপ্লাই টু অল একটা অপশন আছে, সেটা এই যে অ্যাপ্লাই টু অল, সেটা দিয়ে দিব। যেমন আমি ধরেন যে এই যে গ্যালারি, এটা ইউজ করতে চাই। ঠিক আছে, দিয়ে আমি অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম। এবার দেখেন আমি যদি স্লাইড শোতে যাই, মানে আমি যখন প্রেজেন্টেশন দিব তখন এটা কেমন দেখাবে, এটা দেখতে হলে এই যে এইখান থেকে আমার স্লাইড শোতে যাইতে পারি, অথবা স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং, প্লে ফ্রম স্টার্ট, এটাও চাপ দিতে পারি, অথবা আপনি কিবোর্ডের F5 চাপতে পারেন। ওকে, তো আমরা প্লে ফ্রম স্টার্ট দিয়ে দিই। এই যে দেখেন আমার প্রথম স্লাইডটা আসতেছে, এরপরে আমি এখানে আসলাম, আমার দ্বিতীয় স্লাইড আসতেছে, এরপরে আমি আসলাম, তৃতীয় স্লাইড আসতেছে। ঠিক আছে, তো আমরা এভাবে ট্রানজিশন দিয়ে দিতে পারি। এরপরে আরেকটা জিনিস, যেটা আমি তো ট্রানজিশন দিলে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে আসতেছে। আরেকটা হচ্ছে আমি যদি এইখানে টেক্সট গুলা সুন্দর করে অ্যানিমেট হয়ে আসতো এরকম চাই, তখন কিন্তু আমার ট্রানজিশনে কাজ হবে না, আমার এই অ্যানিমেশনে আসতে হবে। অ্যানিমেশনে এসে এখানে দেখেন আমরা এইখানে থেকে বেসিক আছে, এইখান থেকে হচ্ছে, তাহলে আমার তিনটা লেয়ারের অ্যানিমেশন আছে। এগুলো হচ্ছে এন্ট্রান্স, এগুলো হচ্ছে এমফাসিস, এগুলো হচ্ছে এক্সিট। তো আমরা হচ্ছে এন্ট্রান্স শুরু থেকেই যাতে অ্যানিমেটেড হয়ে আসে, এই কারণে এন্ট্রান্সের এফেক্ট গুলা দিব। ধরেন যে আমি দিলাম হচ্ছে জুম, এই যে জুম হয়ে আসতেছে, এটা জুম হয়ে আসলো। এরপরে এই লেখাটাকে আমরা হচ্ছে ফ্লাই ইন দিয়ে দিলাম। এরপরে এই লেখাটাকে সিলেক্ট করলাম, এইখান থেকে আমরা একটু নিচে যাই, ফ্লোট ইন এরকম দিয়ে দিলাম। ফাইনালি এই যে যেই লেখাটা আছে, সেই লেখাটাকে আমরা আরেকটা অ্যানিমেশন দিয়ে দিই। আপনি সিম্পল সিম্পল অ্যানিমেশন দিবেন, খুব কঠিন কঠিন অ্যানিমেশন দেওয়ার দরকার নেই। সিম্পল সিম্পল অ্যানিমেশন দিয়ে কাজটা করে ফেলতে হবে। কারণ খুব বেশি গর্জিয়াস আপনি স্পিন দিয়ে দিলেন, স্পিন দিলে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ, এই স্পিন না দেওয়াই ভালো। এবার চলেন আমরা যদি একটু স্লাইড শোতে যাই, এখান থেকে এই যে আমাদের স্লাইডে আসলাম, ফার্স্ট স্লাইড, নেক্সটে আসলাম দ্বিতীয় স্লাইডে, দেখেন নেক্সট স্লাইডে কিন্তু কিছুই নেই। ঠিক আছে, তা আমি যখন নেক্সট চাপ দিলাম এই যে এক আসলো, আবার যখন চাপ দিলাম তখন এই যে 2 নাম্বার আমার লেখাটা আসলো, 3 নাম্বার লেখাটা আসলো, 4 নাম্বার লেখাটা আসলো। ওকে, এরপরে আমি হচ্ছে এই যে পরের স্লাইডে চলে আসলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে যদি আমার স্লাইডে, স্লাইডের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেইগুলাকে যদি আমরা অ্যানিমেশন করাইতে চাই, তাহলে এই অ্যানিমেশনস থেকে ইফেক্ট গুলা ইউজ করতে হবে। আর একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড কিভাবে যাবে সেইগুলা যদি ইউজ করতে চাই, তাহলে আমাদের ট্রানজিশন থেকে ইফেক্ট গুলা ইউজ করতে হবে। ওকে, ক্লিয়ার? তা আমরা হচ্ছে আজকের ক্লাসে যদি আমরা একটু ফাইনালি বলি, কি করলাম আমরা হচ্ছে একটা পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করলাম। এবার সর্বশেষ যে অপশনটা আমরা দেখবো সেটা হচ্ছে এটাকে সেভ করতে পারি আমরা দুইটা ফরম্যাটে বা তিনটা ফরম্যাটে, আমি দেখাই। এক হচ্ছে আপনি কন্ট্রোল S দিয়ে তো এটা পিডিএফ আকারে সেভ, সরি, এটাকে প্রেজেন্টেশন ফাইল পিপিটিএক্স ফরম্যাটে সেভ করতে পারেন, যাতে পরবর্তীতে আবার এডিট করতে পারবেন। দেখেন presentation1.pptx, ঠিক আছে, তাহলে এটা পাওয়ার পয়েন্ট ফাইল হিসেবে সেভ করতে পারেন। এটা নর্মালি সেভ করলে পাওয়ার পয়েন্ট ফাইল হিসেবে সেভ। ওকে, এরপরে আপনি চাইলে এটাকে দেখেন ফাইল ফরম্যাট চেঞ্জ করে পিডিএফ দিয়ে দিতে পারেন, তাহলে কি হবে, এটা পিডিএফ আকারে সেভ হবে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি এটাকে জেপিজি আকারে এক্সপোর্ট করতে পারেন। ঠিক আছে, তো এখানে এই অপশনটা দেখা যাচ্ছে না, আপনি হচ্ছে এখান থেকে আহ সেভ এস, এখানে হচ্ছে জেপিজি অপশনটা এখানে দেখা যাচ্ছে না, যদিও আপনাদের উইন্ডোজে এটা পাবেন, জেপিজি একটা অপশন পাবেন, সেখান থেকে এটা করার সুযোগ আছে। তাহলে তিনটা ফরম্যাটে আমরা এটাকে সেভ করতে পারি। পিডিএফ ফরম্যাট করলে কিন্তু এই অ্যানিমেশন গুলা কাজ হবে না, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ অ্যানিমেশন গুলা কিন্তু পিডিএফ এ তো স্ট্যাটিক হয়ে যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসে যে বিষয়গুলো ছিল সেগুলো যদি একটু রিক্যাপ করি, আমরা পাওয়ার পয়েন্ট কি সেটা সম্পর্কে জানলাম, স্লাইড কিভাবে তৈরি করতে হয়, স্লাইডের ডিজাইন সম্পর্কে জানলাম, মাল্টিমিডিয়া আমরা হচ্ছে ছবি টবি অ্যাড করলাম, শেপ অ্যাড করলাম, অ্যানিমেশন এবং ট্রানজিশন কি সেইগুলো জানলাম, এবং ফাইনালি প্রেজেন্টেশনটাকে কিভাবে সেভ করতে হয়। আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে 7টা স্লাইডের একটা প্রেজেন্টেশন তৈরি করবেন আপনারা, যেটা হচ্ছে মাই ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন। তা আপনার হইতে পারে আহ কারো কক্সবাজার, কারো সেন্ট মার্টিন, অথবা কারো মক্কা মদিনা,
অথবা আপনার যেটা ভাল লাগে সেই রকম একটা ডেস্টিনেশন দিয়ে আপনি 5টা 7টা স্লাইড তৈরি করবেন, মানে একটা ফাইলের ভিতরে 7টা পেজ পেজের স্লাইড তৈরি করবেন। ওকে, তো এই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। বাসায় বসে বসে এটাকে চুপচাপ করে করে ফেলেন, গ্রুপে কাজ শেষে দিয়ে দিবেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ক্যানভা নিয়ে আলোচনা শুরু করব। ক্যানভাতে আমরা 2টা ক্লাস পাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই। আপনাদের যাদের প্রশ্ন আছে তারা একটু হ্যান্ড রেজ করে ফেলেন। হ্যাঁ, সাফায়াত হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ট্রানজিশন আর অ্যানিমেশনটা কিভাবে সেভ করা ওটা যদি আবার একটু দেখা দিতেন। ওটাতে জাস্ট ক্লিক করলে সেট হয়ে যায়। আপনি ধরেন যে এই যে এটাতে আছেন, ট্রানজিশনে আছেন, আইসা এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাতে একটা ক্লিক করবেন, তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। ধরেন যে আমরা আগে তো এখান থেকে এই যে গ্যালারি ইউজ করছিলাম, এটা আমি চেঞ্জ করে হচ্ছে এইখান থেকে ব্লাইন্ডস এটা ইউজ করলাম। এই একটা ক্লিক করছি তাতেই হয়ে গেছে। কিন্তু এইটাতে কিন্তু সবগুলাতে অ্যাপ্লাই হইলো না, শুধুমাত্র এইটাতে অ্যাপ্লাই হইলো। যদি প্রত্যেকটাতে আলাদা ইন্ডিভিজুয়াল ট্রানজিশন দিতে চান, তাহলে প্রত্যেকটাতে আসেন, আইসা এটাতে ধরেন যে এই স্লাইড দিয়ে দিলেন ট্রানজিশন, এইখানে আসেন, এখানে এসে আমি হচ্ছে জুম দিয়ে দিলাম। ঠিক আছে, এক একটাতে এক এক রকম দিয়ে দিতে পারেন আপনি। আর যদি চান সবগুলাতে সেম হবে, তাহলে যেটার মতো হবে সেটাতে আইসা দিয়ে অ্যাপ্লাই টু অল দিয়ে দেন, তাহলে সবগুলা সেম হয়ে যাবে। যেমন আমি কিন্তু এখন তিনটাতে ডিফারেন্ট তিনটা জিনিস, তিনটা ট্রানজিশন দিছি দেখেন। এইখানে আসলো একটা ব্লাইন্ড, এইখানে আসলাম ডিফারেন্ট একটা জিনিস, এরপরে পরেরটা কিন্তু আবার এই যে জুম, তিনটাতে 3 রকম আমি দিলাম। অ্যানিমেশনের ক্ষেত্রেও সেম, আপনি জাস্ট হচ্ছে ওই এলিমেন্টটা ক্লিক করবেন, ক্লিক করে ওই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিন, ক্লিক করলে ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন এখানে 1 2 3 4 4টা অ্যানিমেশন আছে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ফয়সাল ইসলাম, আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর আমরা যখন স্যার পিকচার ইনসার্ট করতেছি এখানে রেক্টাঙ্গেল অথবা স্কোয়ার শেপে আসতেছে, এই শেপকে আমরা মানে সার্কেল শেপে কনভার্ট করবো কেমনে যখন কোনো পিকচার আমরা ইনসার্ট করব? এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে করছি একই সিস্টেম। যেমন ধরেন যে আমি এখানে যদি একটা পিকচার নিয়ে আসি, নিয়ে আসা তো একই সিস্টেম, এটাকে আমি নিয়ে আসলাম ধরেন কপি করে এখানে ইনসার্ট করবো। এবার এটাকে যেটা করতে হবে আপনি এই যে এইখানে থেকে পিকচার ফরম্যাটে আসেন, এই যে যে ক্রপ আছে, ক্রপের এইখানে ক্লিক করে ক্রপ টু শেপ। এখন আপনি যদি সার্কেলে 100% সার্কেলে এটাকে বসাইতে চান, তাহলে এটাকে আগে স্কোয়ার করতে হবে। স্কোয়ার না করলে কিন্তু এটা 100% সার্কেল হবে না। স্কোয়ার আকারে আগে ক্রপ করেন, ক্রপ টু অ্যাসপেক্ট রেশিও ওই যে 1/1 করে দেন, তাহলে এই যে দেখেন স্কোয়ার আকারে আমি ক্রপ করে ফেললাম। এবার আপনি 100% সার্কেল করতে পারবেন। ক্রপ টু শেপে আসেন, এখান থেকে এই সার্কেলটা দিয়ে দেন, তাহলে দেখেন একেবারে 100% সার্কেল হয়েছে। যদি আমি ক্রপ না করে এই দিতাম, ক্রপ টু শেপ দিতাম এটাতে, তাহলে দেখেন আমার সার্কেল হয়েছে, কিন্তু এটা একজ্যাক্ট আসলে 100% সার্কেলটা হয়নি। ওকে, এইভাবে আপনি যে কোনো শেপের ভিতরে এই ইমেজটাকে ঢুকাই দিতে পারেন। ওকে, মোরশেদ। আসসালামু আলাইকুম স্যার, আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আপনার যেটা আমাদের সিলেবাস আছে ওটা যদি একটু আমাদের দিয়ে দিতেন তাহলে ভালো হতো আর কি, আমরা প্র্যাকটিস করতে পারতাম ওখান থেকে দেখে দেখে আর কি। এটা গ্রুপে দেওয়া আছে, তারপর গ্রুপে আপনার প্রয়োজন আবার নোট দিয়ে দেওয়া হবে। আলী আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, বলতেছি যে আপনার ওই থিম যেটা আছে ওটা মানে একবার যদি আমি চেঞ্জ করি তাহলে সব স্লাইডে অ্যাপ্লাই হয়ে যায়। হ্যাঁ, এটা কি এরকম করার উপায় আছে যে অর্ধেক স্লাইডে একটা থিম দিব বাকি অর্ধেকে আলাদা? না না, থিমটা, থিমের কনসেপ্টই হচ্ছে অল স্লাইডে অ্যাপ্লাই হবে। তাহলে আপনি থিম দিবেন না, তখন আপনি কি করবেন, আপনি এখান থেকে নিজের মতো করে এই যে আমরা যেমন কাস্টম ব্যাকগ্রাউন্ড দিলাম, এইভাবে প্রত্যেকটাতে আলাদা আলাদা আপনি ইউজ করবেন। ঠিক আছে, তো এখন বলতে পারেন যে আমার তো তাহলে প্রত্যেকটা ধরে ধরে করতে হলো। ধরে ধরে করার দরকার নেই, কিন্তু আপনি কিন্তু একটাকে এরকম করেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ধরেন আপনি, আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আমি এখানে হচ্ছে পিকচার অ্যাড করে দেখাই, যে আমি চাচ্ছি যে এই পিকচারটা ইনসার্ট হইলো,
এই পিকচারটা আমার পাঁচটাতে অ্যাড হবে, পাঁচটা স্লাইডে আমি এরকম অ্যাড করব। তাহলে আপনি কি করতে পারেন, এই অ্যাপ্লাই টু অল আর দেওয়ার দরকার নেই, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি চাপলে এটা ডুপ্লিকেট হবে। তা আপনি পাঁচটাকে ডুপ্লিকেট করে এরকম রাখেন। এরপরে এসে 6 নাম্বারটাতে এসে এখান থেকে ধরেন যে আমি দিলাম সলিড ফিল। দেখেন এই পাঁচটা কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডের ছবি, এটা কিন্তু আবার সাদা। আবার এইদিকে আসেন, এইগুলা কিন্তু আমার ডিফারেন্ট। তো অ্যাপ্লাই টু অল না দিলেই হচ্ছে আপনি প্রত্যেকটাতে আলাদা আলাদা করতে পারবেন। আর ডুপ্লিকেট করে নিলে এই সব সেম স্টাইল তো থাকলো। কিন্তু থিমের কনসেপ্টটা ডিফারেন্ট। থিম আপনি মোবাইলে যখন থিম চেঞ্জ করেন, তখন আপনি দেখবেন যে কল করার যে বাটনগুলো আছে 1 2 3, এইগুলাও চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যখন ওয়ালপেপার চেঞ্জ করেন তখন কিন্তু ওইগুলা চেঞ্জ হয় না। এটা হচ্ছে কনসেপ্টটা অনেকটা এই রকমের। থিমটা হচ্ছে ওভারঅল আপনার স্লাইডের সিনারিও চেঞ্জ করে দিবে। আর ওয়ালপেপারের মতো এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি স্পেসিফিক ধরে ধরে কাজ করতে পারবেন। বুঝতে পারছি। আর ভাই আর একটা প্রশ্ন ছিল যে আমি হোম ট্যাবে এমন ইন্টারফেস দেখছি যে শেষে আপনার কোড পাইলট নামে একটা অপশন দেখছি কিছু ইন্টারফেস, এটা কি আনার কোনো উপায় আছে? কোপাইলট যে লেটেস্ট ভার্সনে থাকবে, আগের ভার্সনগুলোতে থাকবে না। আর একটা বিষয় হচ্ছে, যেমন ধরেন আমার এই ম্যাকে এটা দেখা যাচ্ছে না, আমার ওই আচ্ছা। উইন্ডোজ ভার্সনে আবার ঠিকই দেখা যায়। ও তবে আচ্ছা লেটেস্ট হইতে হবে, আপনি যেটাই হোক উইন্ডোজে গিয়ে আপনি খুঁজতে হলে আগে লেটেস্ট ভার্সন থাকতে হবে। ধরেন বুঝতে যে আপনি পারছি। 2010-এ তো 2010-এর ভার্সনে তখন তো কোপাইলট ছিলই না। তা আপনি না ওইটাতে ভাই, চেষ্টা করুন। 365 আছে কিন্তু শো করে না আমারটা, এখানে শুধু ডিজাইনার নামে একটা অপশন দেখায়। কত ভার্সন আপনার? 360? আমাদের, হ্যাঁ হ্যাঁ 365। একটু আপডেট করে নেন। থ্রি সিক্সটি আচ্ছা ফাইভ আচ্ছা, যদি অটো আপডেট, তারপর প্রয়োজনে একেবারে লেটেস্ট ভার্সন আবার নামান। জি বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা যারা মোবাইল ইউজার আছি তাদের জন্য এই কাজটা করার কোনো ওয়ে আছে? মোবাইল ইউজারদের জন্য দুইটা পরামর্শ। গুগল স্লাইড ইউজ করেন, মোটামুটি কনসেপ্টটা সেম, গুগল স্লাইড। আর মোবাইল ইউজাররা এটা প্র্যাকটিস করতে না পারলে নেক্সট দুইটা ক্লাস খুব ভালোভাবে মন দিয়ে করবেন। ক্যানভা, ক্যানভা মোবাইল দিয়ে চমৎকারভাবে কাজ করতে পারবেন। এই পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা যেই কাজ করছি, ক্যানভা দিয়ে সেম কাজ করা যাবে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। মাহবুব ইসলাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, বল। ভাইয়া, প্রেজেন্টেশনে ভিডিও কিভাবে অ্যাড করব? এই যে ইনসার্টে সুন্দর করে ভিডিও অ্যাড করে ফেলেন, ইনসার্টে দেখেন এই যে ভিডিও একটা অপশন আছে, এটা অ্যাড করলে মানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। মুভি ফ্রম ফাইল, ব্রাউজার। তো আপনার ফোল্ডারে থাকলে এই যে মুভি ফ্রম ফাইল এটা দিবেন, আপনার ভিডিওটা যেখানে আছে সেখান থেকে দেখাই দিবেন। যেমন আমার এখানে মেবি কোনো ভিডিও নাই, আমি একটা স্টক ভিডিও অ্যাড করে দেখাই আপনাদেরকে। দেখি স্টকটা লোড হয় কিনা, স্টক ভিডিও এখানে লোড হয়েছে। আমি ধরেন যে একটা, এই যে এটাকে অ্যাড করি, সার্টে চাপ দিই, এই যে অ্যাড হয়ে গেছে কিন্তু। এবং এই যে দেখেন নিচে প্লে বাটন আছে। আর স্লাইড শোতে গেলে অটোমেটিক এটা প্লে হবে, যখন এই স্লাইডটা আসবে ক্লিক করার সাথে সাথে আপনি স্পেস চাপ দিলে এটা প্লে হবে। এই যে দেখেন আমরা চাপ দিলাম, এই যে প্লে হচ্ছে। এটাকে আপনি চাইলে ছোট করে ফেলতে পারেন, ওই যে ইমেজের মতোই ছোট করে করতে পারেন, যে এত বড় বড় রাখবো না, আমি একটু ছোট করে মাঝখানে দিব, সেটাও করার সুযোগ আছে। এটার আশেপাশে টেক্সট অ্যাড করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে টেক্সট এড করেন, এখানে ফাঁকা জায়গা তো আছে। ইনসার্টে যান, ইনসার্টে গিয়ে হচ্ছে একটা টেক্সট বক্স দেন, যা মন চাই এখানে লিখে দিলাম। এটা তো এইটুকু জায়গা নিছে, আচ্ছা, বা এটার উপরে আপনি টেক্সট অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে টেক্সট বক্স এটার গায়ের উপরে মারেন, এই যে দেখেন আমি এটার উপরে লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি ভাইয়া। আবার আর সেভ করার বিষয়টা যদি আরেকটু বোঝাতেন একবার। সেভ অ্যাজ ইউজুয়াল, কন্ট্রোল এস চাপলেই সেভ হবে। আমরা দুইটা ফরম্যাটের কথা বললাম, একটা হচ্ছে সেভ এই সরাসরি যদি নর্মালি সেভ করেন তাহলে এটা পিপিটিএক্স ফরম্যাটে সেভ হয় আর কি, মানে পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, তো পাওয়ার পয়েন্ট ফরম্যাটে সেভ হইলে সুবিধা হচ্ছে পরে এসে আপনি আবার এডিট করতে পারবেন। আর যদি হয় যে না আমি এটা কাউকে দেবো, জাস্ট প্রিন্ট টিন করবে এরকম কিছু বা দেখবে, তাহলে আপনি এই যে পিডিএফ আকারে সেভ করেন। এই দুইটা ফরম্যাট। ব্যাস, বুঝতে পারছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিম, আনমিউট করে কথা বলুন তাসনিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা শুনছি।
আমার না গত ক্লাসে বিষয় প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। ওই যে আপনি যেটা দেখাইছিলেন যে শীট আনপ্রোটেক্ট করে তারপর হচ্ছে সেল লক করে ওই বিষয়গুলো না আমার কাজ করেন। মানে শীট প্রোটেক্ট এটা করা যায়, কিন্তু হচ্ছে সেল যে বা কলাম লক করার যে বিষয়টা ওইটা না হয় না। মানে কি ওই ধরেন যে প্রোটেক্ট করলেন, প্রোটেক্ট করার পর আর লিখতে পারতেছেন না এরকম? না, প্রোটেক্ট করার পরও আমি যদি কলাম লক করি কিন্তু ওখানে লেখা যায়, মানে আমি ফর্মুলা চেঞ্জ করতে পারতেছি, কিন্তু আহ, এটা তো হবে না। লক করলে তো ওই কলাম গুলাতে আর কাজ করা যাবে না। আপনার আপনি কি কম্পিউটার কানেক্টেড আছেন? হ্যাঁ। তাহলে একটু স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখি। আহ আচ্ছা। আমি শেয়ারের অ্যাক্সেস দিচ্ছি আপনাকে। দেখা যায় স্ক্রিন? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এই জায়গাটা আমি এখানে তো ফর্মুলা ইউজ করছি, তো এই তিনটা হচ্ছে লক দেন, আনলক করলে তো হবে না। লক রাখেন, এটা লক রাখতে হবে। এবার আপনি প্রোটেক্ট করেন, অথবা হচ্ছে হ্যাঁ, প্রোটেক্ট করেন আগে, দেখি এটা কাজ করে কিনা। দেখেন তো এবার কাজ করে কিনা, লিখতে পারতেছেন? ওইটা হ্যাঁ লক রাখতে বুঝছি। হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আরেকটু দেখাচ্ছি। এই যে চার্টটা যে করছি না, তো এই যে গ্রেড থেকে এই চার্টটা না করা যায় না। আমার এই পাশে এভাবে লিখছি, তারপরে এই পাই চার্টটা আসছে। হ্যাঁ, মানে এটা তো আমি কালকে বললাম, কারণ আপনারা এখানে গ্রেড দেখেন, A+ বা A- দেখেন, A- কতগুলা না। হুম। তাইলে যদি আপনি এইখান থেকে সরাসরি চার্ট তৈরি করেন, তাহলে কিন্তু চার্টটা দেখবেন যে A- অনেকগুলো A- চলে আসছে। চার্ট তৈরি হয় হচ্ছে আপনার ফাইনাল রিপোর্টের উপর। ওই যে আপনি দেখেন এই পাশ থেকে যখন এই গ্রেড A+ একজন, A 2 জন, A- 5 জন, মূলত রিপোর্টের ফাইনাল রিপোর্টের উপরেই চার্ট তৈরি করতে হয়। র ডাটার উপরে চার্ট তৈরি করলে তো চার্ট বিরাট চার্ট হয়ে যাবে, আপনি মিলাইতে পারবেন না হিসাবটা। ওইটার উপরেই আপনি যেটা করছেন এটা ঠিকই আছে, এইভাবেই করতে হবে। কিন্তু মানে এটা কেমন না যে, মানে না, সাইডে এই যে, লেখা থাকলো, হ্যাঁ, হ্যাঁ, এটা কেমন আগে যেন বলি। ফর্মাল মনে হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এইটার সবসময় চার্টটা হবে কি, এই যে এই র ডাটা যেগুলো আছে না, এটা অন্য একটা শিটে থাকবে। বুঝতে পারছেন? এই ডাটাগুলা এই পেজে আপনি শিট আরেকটা তৈরি করবেন, যেখানে হচ্ছে আপনার এই যে গ্রেড স্টুডেন্ট যেটা করছেন ওইটুকু ডাটাই হুম। থাকবে, ওইটার উপরে চার্ট হবে। এই সব ডাটা কিন্তু আপনার ওই যে যে ড্যাশবোর্ড বানাবেন সেইখানে এত ডিটেলস দেখানোর সুযোগ নেই, বা এটা থাকে না, থাকবে শুধু ওইটুকুই। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে এখানে যেটা দিছি, এখান থেকে দেখেন যখন আমি এখানে ক্লিক করি তখন আমার এই পাশে ডাটাগুলো, এই যে এটা তো অন্য শিটে নিব, বাট পাই চার্টটা না মুছা যায়, কেমন জানি অসম্পূর্ণ মনে হয় দেখলে। ওইটা আবার তো যখন এই মাইনাসে ক্লিক করতেছি তখন আবার কিছু আসে, আবার কিছু আসে না, না, ওই যে কেমন জানি। ঘটনাটা তো সেম, ওই যে আপনার হাইড হয়ে যাচ্ছে ডাটা, হাইড হয়ে যাওয়ার কারণে এইখানে এই কারণে ডাটা পাচ্ছে না আর কি। বুঝতে পারছেন কিনা? এই যে ফিল্টার করার কারণে ওই হ্যাঁ। ডাটাগুলা সব চলে যাচ্ছে। তো আপনি যেই রেঞ্জের উপর বেস করে আপনি এই চার্টটা তৈরি করছেন, সেই রেঞ্জে যদি কোনো ডাটাই না থাকে, তাহলে এই চার্টে কি আসবে? চার্ট তো ফাঁকাই হয়ে যাবে। তো যখন আপনি ফিল্টারে চাপ দিচ্ছেন, সেই জায়গা থেকে ফিল্টার চাপ দেওয়ার সাথে সাথে হচ্ছে ওই ডাটা উধা হয়ে যাচ্ছে, এই কারণে এগুলো খালি হয়ে যাচ্ছে। এই কারণে এটাকে সহজ সিস্টেম হচ্ছে ওই যে এটাকে আলাদা একটা ডিফারেন্ট একটা শিটে তৈরি করবেন, জাস্ট লিঙ্ক আপ করে দিলেন, ব্যাস, তাইলে সুন্দর হবে জিনিসটা। র ডাটা সবসময় আলাদাই রাখতে হবে,
প্রেজেন্টেশন কখনোই র ডাটার উপরে হয় না। হাজার হাজার বা লাখ লাখ ডাটা দিয়ে তো আমি প্রেজেন্টেশন দিতে পারবো না। তো আমি একটা শীটের মধ্যে পাই চার্টের সাথে এই অংশ এরকম করা যেতেছে না, না? না করা মানে যেতে আপনি তো তাহলে আপনি একসাথে দিচ্ছেন না করা কাজ, যাবে। তো আমি ভাবতেছি অসম্পূর্ণ কেন সবকিছু, আমার কিছু ভুল হইতাছে। না এটাও করতে পারেন না আপনি, তাহলে এই এটার সরাসরি পাশাপাশি না রেখা একটু নিচে দেন তাইলেই হবে। এই যে A+ A গ্রেড যেগুলো দিচ্ছেন না, হুম এগুলা হুম। এই পাশে না দিয়ে নিচে দেন, তাইলে আর হাইট হবে না। হাইট না হলে এটা কখনোই যাবে না। জাস্ট এটা তো প্র্যাকটিস হিসাবে আমি দেখাইছি। প্রজেক্ট করার ক্ষেত্রে আপনি এটা আলাদা শিটে করবেন। জি আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে প্র্যাকটিস গুলা করছেন। আর হ্যাঁ, এই জন্য আমি আমি মানে হোমওয়ার্কও দিতে পারিনি গ্রুপে, আমার তো মানে মনে করতেছি কিছুই হইতাছে না। না না, কাজ হয়েছে, সুন্দর কাজ হয়েছে, জাস্ট একটু আলাদা শিটে করেন। আরেকটা যেটা হয়েছে, আমি ওই মানে এক্সেল শিটটাই দিতে চাইছিলাম যতটুকু কাজ করছি, কিন্তু যখন আমি এক্সেল শিটটা ওই মানে আগে ল্যাপটপে কানেক্ট করি নাই টেলিগ্রাম, তো মোবাইলে সেন্ড করছি। তারপরে তখন কি হয়েছে, এই যে যে এই অংশটা না, এটা না হাইড হয়ে গেছে, মানে এটা না দেখতে পারতো না কেউ এক্সেল শিটে দিলেও মোবাইল থেকে। মোবাইল থেকে? বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ, মোবাইল থেকে একটু লিমিটেশনস আছে, স্লাইসার সাপোর্ট করে না। ও আচ্ছা, কিন্তু এটা যদি আমি ল্যাপটপ থেকে সেন্ড করতাম গ্রুপে তাইলে আসতো। ল্যাপটপ দিয়ে ভিজিট করলে আপনার সেন্ডে সমস্যা নেই। যে দেখতেছে তার হলো মোবাইল ভার্সনে এই সরাসরি সবকিছু সাপোর্ট করে না। আপনি পাঠাইছেন ঠিক আছে, এটা যদি আমি ল্যাপটপ দিয়ে ওপেন করতাম তাহলে এই যে হুম। স্লাইসার পাওয়া যেত। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়গুলোই ছিল। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এইখানেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।